আমরা মনে করি যে কোনো ইস্যু, যে কোনো বিষয় আলোচনা করা বা সমালোচনা করা বা যা কিছু করা হোক, পরিবর্তন, এই পার্লামেন্টই হচ্ছে আমাদের প্রাণকেন্দ্র। এবং এটা মুসলিমদের সংসদ বলা হচ্ছে। কেউ ফাঁসির কাষ্ঠ থেকে এসেছে, কেউ গুম হওয়া থেকে এসেছে, কেউ জেলখানা থেকে এসেছে। আমরা যদি অতীতের দিকে তাকাই, ফিরে দেখা সেই দিনগুলোর দিকে তাকাই, বাংলাদেশের ইতিহাসে অনেক মজলুম নেতাদের মধ্যে কিন্তু আপনিও একজন নেতা ছিলেন। আমার মনে আছে যে আপনার ভাই ভাতিজাদেরকে হত্যা করা হয়েছে, আপনি জেলখানায় ছিলেন, আপনি পরিবারের সাথে দেখা করতে পারেননি, আপনার স্ত্রী আপনাকে জেলখানায় থাকার কারণে জন্য নির্বাচন করতে হচ্ছে। সব মিলিয়ে সেই দৃশ্যপট যদি ভেসে ওঠে, সেটি কিন্তু একটা করুণ ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায় ছিল আওয়ামী ফ্যাসিস্ট শাসনের যে সময়কার শাসন ব্যবস্থা, শেষ শাসন ব্যবস্থা। কিন্তু এখন যেটি হচ্ছে, ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে আমরা দেখেছি যে ফ্যাসিস্ট বিদায় হয়েছে, একটা নিরঙ্কুশ বিজয় লাভ করেছে বিএনপি। কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তারা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সুবিধা নিয়ে তারা অতীতের সব কিছুকে তারা ভুলে যেতে যাচ্ছে কিনা, জনগণের অধিকার পায়ের তলায় পিষ্ট করার ষড়যন্ত্র শুরু করছে, এবং জনগণের স্বার্থ রক্ষায় সরকারকে চুল পরিমাণ ছাড় দিবে না বলে আবারও বিরোধী নেতা কিন্তু বলেছেন। সেই জায়গাটাকে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে বিরোধী দল যে অভিযোগ করছে, সেই অভিযোগের বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? না, এটা আসলে বিরোধী দল অভিযোগ করতেই পারে। রাজনীতি তো রাজনীতিবিদরা তার প্রতিপক্ষর বিরুদ্ধে ভুল ধরার চেষ্টাই করবে, এটাই স্বাভাবিক। আমরাও হলেও হয়তো বা আমরা একই কথাই বলতাম, তারা তাই বলছে। তা আমি মনে করি যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আমাদের এমপি যারা সংসদ সদস্য যারা আছেন, তারা কিন্তু কেউ এমন কোনো আক্রমণাত্মক বক্তব্য রাখে নাই বা এমন কোনো এখন পর্যন্ত করা হয় নাই যেটা বিরোধী দল বলছে যে আমরা ফ্যাসিস্ট স্বৈরাচার শাসকের পথ অনুসরণ করছি বা করব। এই ধরনের ঘটনা পার্লামেন্টে এখনও সৃষ্টি হয়নি। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি তো এটা ভাবিও না যে বিরোধী দলকে অবজ্ঞা করা, অবহেলা করা, অসম্মান করা বা তাদেরকে ছোট করে দেখা, এটা কোনো সুযোগ আছে বলে মনে করি। বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী যিনি আছেন, উনি কখনোই তাদেরকে অসম্মান করা বা তাদের প্রতি কোনোভাবেই এমন কোনো আচরণ আমরা না করি। আমাদের পার্লামেন্টে পার্টির মিটিংয়ে উনি স্পষ্ট করে বলে দিয়েছে যে এমন কোনো আচরণ যেন আমাদের সংসদ সদস্যরা না করে বা এমন কোনো অ্যাক্টিভিটি শো না করে যে কথাটা আপনি বললেন, এতে করে তারা আমাদেরকে ভুল বুঝবে বা আমাদেরকে অবিশ্বাস করবে। আমি মনে করি এই সুযোগ এখনো আসেনি, আগামী দিনও কখনো। কিন্তু তারা তো রাজপথে যাবার কথা বলছেন। তারা রাজনীতি তো করে, রাজনীতি তো জনগণের জন্যই করে। তারা মনে করছে যে হয়তোবা রাজপথে একমাত্র পথ হয়তো মানে এই কিছু ফয়সালা। কিন্তু আসলে আপনি তো বিশ্বাস করেন, আন্দোলন সংগ্রাম, একটা সময় ছিল এদেশের মানুষ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল। তো আমি মনে করি বা বিশ্বাস করি যে সংসদের জন্য, যে সংসদ ছিল শুধু একদলীয় সংসদ, আমরা কিন্তু ওই জায়গা থেকে বের হয়ে আজকে এখানে জামাত, এনসিপি, স্বতন্ত্র, ইসলামিক বিভিন্ন দল, বিএনপি সহ সকল রাজনৈতিক দলের লোককে কিন্তু এমপি হিসাবে নির্বাচিত হয়েছে। আমরা মনে করি যে কোনো ইস্যু, যে কোনো বিষয় আলোচনা করা বা সমালোচনা করা বা যা কিছু করা হোক, পরিবর্তন, এই পার্লামেন্টই হচ্ছে আমাদের প্রাণকেন্দ্র। এই পার্লামেন্টের জন্যই তো আজকে আমাদের এই সংগ্রাম। এবং আমি মনে করি যে তারা যে কথাটা বলেছে, এই জায়গা থেকে বেরিয়ে আসবে বা বেরিয়ে আসতে হবে। কারণ তাদের ত্যাগ, আমাদের ত্যাগ, সব মিলিয়ে তো আজকের এই গণতন্ত্র। কোনোভাবেই আমি আবারও বলতে চাই, তাদের অধিকার আছে অবশ্যই, রাস্তায় আন্দোলনের মাধ্যমে বা আন্দোলন করার, বলার, হুমকি দেওয়া বা বলার অধিকার রাখে। আমি মনে করি, তারপরেও বিশ্বাস করি যে এমন কিছু করা উচিত হবে না, এমন কোনো করা ঠিক হবে না। ফ্যাসিস্টরা উৎসাহিত হবে, ফ্যাসিস্টরা আবার এদেশে এসে এই গণতন্ত্রকে আবার নতুন করে
বিপন্ন করা, এই নতুন করে গণতন্ত্রকে হুমকির মুখোমুখি করা, প্রশ্নবিদ্ধ করার সুযোগ করে দেওয়া, এটা কোনোভাবেই কাম্য হবে না। আমি আশা করি তারা এত আগেই এমন কিছু রাজপথে আন্দোলন হওয়ার মতো করার মতো বিএনপি এখনো কিছু করে নাই। আমি আশা করি যে এই যেটা আপনি বললেন রাজপথের হুমকি, ওই জায়গা থেকে তারা ফিরে আসবে সংসদে। সংসদই হবে আগামী দিনের এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের প্রাণকেন্দ্র।